দেশে চলমান অনেক পরিস্থিতি, অনেক ঘটনা ঘটছে। এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট কিছু ঘটনা ঘটে গেছে, তার ভিতরে একটা হচ্ছে আইসিটিতে প্রায় 3টা চার্জশিট কিছুদিন আগে দাখিল করা হয়েছে গত 8 তারিখে। এই প্রেক্ষিতে কিছু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কিছু জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে। আমরা ইচ্ছে করলে আমাদের প্রেস রিলিজ গতানুগতিক সবসময় আমরা যেটা দিয়ে থাকি আইএসপিআরের মাধ্যমে, আমরা হয়তো প্রেস রিলিজ দিতে পারতাম, কিন্তু প্রেস রিলিজ দেওয়ার পরে প্রেস রিলিজের পরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকতেই পারে, সব বিষয়ে আপনাদের স্পষ্টীকরণ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের ওইখানে প্রশ্ন মনে থাকতে পারে, বাট উত্তরের লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সেনা সদর চিন্তা করলো যে প্রেস রিলিজের পরিবর্তে আপনাদেরকে সকলকে ডেকে আমাদের কিছু বিষয় স্পষ্ট করা দরকার, এবং সাথে সাথে আপনাদের যাবতীয় যদি কিছু প্রশ্ন থাকেই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। এখন বোঝা গেছে প্রেক্ষাপট কেন আপনারা এখানে, আমরাও বা কেন আপনাদের সামনে। আমি প্রথমে কিছু সাধারণভাবে কিছু কথা বলে ফেললে হয়তো বা আপনাদের মনে কিছু প্রশ্ন না থাকলে প্রশ্ন আসতে পারে, অথবা কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্ন হয়তো উত্তরও পেয়ে যাবেন। আমাদের প্রত্যেক বছরে আমরা বলি সিলেকশন বোর্ড, মানে অফিসারদের প্রমোশনের জন্য 2টা করে বোর্ড হয়। প্রথম বোর্ডটা হলো লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হওয়ার জন্য, এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হওয়ার জন্য। এটা এই বছরে এখন থেকে প্রায় 2.5-3 মাস আগে হয়েছে, এবং ওইটার উপরে যে ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় বোর্ড, যেটাকে আমরা বলি সিলেকশন বোর্ড 2, সেটা জাস্ট গত কিছুদিন আগে শেষ হয়েছে। ইনফ্যাক্ট গত সপ্তাহে এটা শেষ হয়েছে। এটা শিডিউল ছিল, মানে যেটা আমরা বলছি দ্বিতীয় প্রমোশন বোর্ড। এগুলো কিন্তু প্রত্যেক বছরে রেগুলার, এভরি ইয়ার উই সিট ফর দিস ওয়ান। এটার শিডিউল ছিল 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অক্টোবরের। এখানে কারা কারা থাকেন এই বিষয়টা একটু জানাতে হলে আমি বললাম, আপনাদের মনে অনেক প্রশ্ন হয়তো আসেনি, প্রশ্ন আসবে, এবং নিজে হয়তো অনেকগুলো উত্তরও পেয়ে যেতে পারেন। এই বোর্ডে থাকে হলো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল মেজর জেনারেল অ্যান্ড তদূর্ধ্ব, তার মানে দাঁড়াচ্ছে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান একজন জেনারেল, ওনার নেতৃত্বে এই বোর্ডটা পরিচালিত হয়। আমরা ওখানে করিটা কি, আমরা ইচ্ছা করলে ঢালাওভাবে বলে দিতে পারি না যে 19তম ব্যাচ যারা যারা আছে সকলের প্রমোশন হলো, 16তম ব্যাচ তারা খুব ভালো ব্যাচ, সকলের প্রমোশন হয়ে গেল, 21তম ব্যাচ অমুক আমলের ব্যাচ, এদের ভিতরে প্রমোশন না দিলেও চলবে। এইরকম কোনো কিছু আমাদের সেনাবাহিনীতে সম্ভব না, কোনোদিনও ঘটেনি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। আমাদের হলো প্রত্যেকটা প্রমোশন, যদিও বা সিদ্ধান্ত হবে বোর্ডের রিকমেন্ডেশনের ভিত্তিতে, কিন্তু তার প্রমোশনটাও হবে যখন তার অ্যাপয়েন্টমেন্ট খালি পাওয়া যাবে তখন। তার মানে দাঁড়াচ্ছে একটা বছরে কয়টা এরকম অ্যাপয়েন্টমেন্ট খালি হবে, এটা আগে ক্যালকুলেশন করে ঠিক সমপরিমাণ, একটা বেশি বলা যাবে না, একটা কমও রাখা যাবে না, ঠিক সমপরিমাণ অফিসারদের তার পরবর্তী পদের জন্য প্রমোশনটা অ্যাপ্রুভ করা হয় বোর্ডের মাধ্যমে। আর ওই পদটা যখন খালি হবে, মানে ধরেন যে লেফটেন্যান্ট কর্নেল এক্স, উনি আগামী নভেম্বরের 20 তারিখে রিটায়ারমেন্টে যাবেন, তার ভিত্তিতে একজন মেজর লেফটেন্যান্ট কর্নেল ওই নভেম্বরের 20 তারিখে হবেন, তার আগেও হইতে পারবেন না। এটা বুঝতে পারছি? এটা মানে দাঁড়াচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা পদ, এই পদবীর সাথে যেগুলো আছে সবগুলো একেবারে প্রেসক্রাইবড। আমি ইচ্ছা করলে অতিরিক্ত করতে পারবো না, ইচ্ছা করলে আমি কমও রাখতে পারবো না। কম রাখা যেতে পারে অল্প সময়ের জন্য, কিছু দিনের জন্য, 3 মাস 2 মাস, কারণ ওটা কম রাখলেও তো আমাদের যে রেসপন্সিবিলিটিস পালন করবো এটাতে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাব। ওটা অল্প কিছু সময়ের জন্য হয়তো রাখা যেতে পারে, বাট বেশি রাখার কোনো সুযোগ নাই। এটাকে আমি কেন ব্যাখ্যাতে বললাম, আমি পরবর্তীতে যখন কিছু প্রশ্ন উত্তর করবো এই জিনিসটা আবার আসতে পারে, এই জন্য। তো আমাদের বোর্ড যদিও বা ছিল 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, তবে আমাদের প্রমোশন বোর্ড শেষ হয়ে যায় 8 তারিখ সন্ধ্যার দিকে। এই বোর্ডগুলো শুরু হয় যখন, এটা একটা ক্লোজ ডোরে আমাদের এটা হয়, তখন আমরা মোবাইল থেকে শুরু করে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমরা ভিতরে নিতে পারি না। কোনো মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল কিংবা জেনারেলও এটা ভিতরে নিতে পারেন না। ইট ইজ অ্যাবসলিউটলি ক্লোজড। ইভেন ওইখানে আমাদের যারা ব্রিগেডিয়ার তারাও এটার ভিতরে ঢোকা, তাদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ। এটা একটা আপনাদের জানা বিষয় হলো। কেন বলছি একটু পরেই আপনারা এটা টের পাবেন। তবে আমাদের বোর্ড শেষ হয়ে যায় 8 তারিখ সন্ধ্যার কাছাকাছি সময়, মাগরিবের নামাজের একটু আগে শেষ হলো।
এবং আমাদের তখন প্রত্যেক বছরে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক, আমরা বলি জেনারেলস কনফারেন্স, যেটা হচ্ছে সকল মেজর জেনারেল অ্যান্ড অ্যাবাভ যারা আছে তাদেরকে প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সংখ্যক, এবং এটা রেগুলার একটা জেনারেল কনফারেন্স, কয়েকটা জেনারেল কনফারেন্স হয়। এবং আরেকটা বলি ফরমেশন কমান্ডার কনফারেন্স, সেটা হচ্ছে যে আমাদের যত জিউসি শোনেন না, জিউসি আছে, জেনারেল অফিসার কমান্ডিং, ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার ইত্যাদি, এদেরকে নিয়ে আর্মি হেডকোয়ার্টার্সের পিওসি সহ আরেকটা মিটিং করি, এটাও একেবারে রেগুলার, সেটাকে বলা হয় হলো ফরমেশন কমান্ডার কনফারেন্স। তো আমরা ওটা প্ল্যান করি হলো যে যখন এই প্রমোশন বোর্ডের সকল জেনারেল যেহেতু আসতেছেনি, এটা অন দ্য লাস্ট ডে, মানে যেদিন শেষ হয়ে গেলো তারপরের দিন আমাদের জেনারেল কনফারেন্স করি। এটা নিয়ে আপনাদের কিছু প্রশ্ন আসতে পারে বিধায় আমি এটাকে একটু ব্যাখ্যা করে বললাম। তো এই জন্য যেহেতু আমাদের বোর্ডের কাজ যদিও বা 11 তারিখ পর্যন্ত থাকার কথা, বাট 8 তারিখে শেষ হয়ে যাওয়ার পরে সেনা সদর প্ল্যান করেছিল এবং কন্ডাক্ট করেছিল 9 তারিখে জেনারেল কনফারেন্স এবং ফরমেশন কমান্ডার কনফারেন্সের জন্য, মানে এটা বৃহস্পতিবার। এর ভিতরে যেটা ঘটেছে সেটা আপনাদের জন্য এখন জরুরি। সরি, আমি একটু লম্বা করে বলছি বলে আপনারা বিরক্ত হবেন না, কারণ এই বিষয়গুলো সম্ভবত আপনাদের জানার কথাও না, আমরা আপনাদেরকে সরাসরি এগুলো বলিও নাই বা আপনাদের বিষয়ও না এগুলো, এখন যেহেতু প্রয়োজন হয়েছে একটু জানিয়ে নিলাম। এই সময় হলো কি 8 তারিখে আপনার আইসিটিতে দুটো চার্জশিট, প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা পড়লো, তাই তো? 8 তারিখে এটা টিভি স্ক্রলে আসা শুরু করেছে বেলা 11টা 12টা 1টা দিক থেকে। তা আমি যেটা বলছিলাম, আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না, টিভি তো দূরের কথা। সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম, নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক, তখন আমরা জানতে পারছি যে টিভি স্ক্রলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো না কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা এরকম নামাজের ব্রেকে যখন বেরিয়েছি, দুপুরের লাঞ্চ এবং নামাজের ব্রেকে, তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে 1, 2, পরে আরেকটা শুনলাম যে 3 নাম্বার চার্জশিটও জমা হয়েছে। এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই, এটা হলো যে যারা ডিজিএফআইতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ। আরেকটা আছে র্যাবের টিএফআই নিয়ে, এবং আরেকটা ছিল সেটা 5 আগস্টের রামপুরা ইনসিডেন্সের উপর ভিত্তি করে, তাই তো? ঠিক, এটুকু তো আমরা সবাই জানি। তো এইটা ঘটার পরে যেটা হলো, ওখানে কতগুলো কথা বলা ছিল, যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা, সেটাও ইস্যু হয়ে যায়। তো ইস্যুটার ক্ষেত্রে আপনারা সাংবাদিক, আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন, সেটা হচ্ছে যে এই ওয়ারেন্টে ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে, করার পরে এটা কার কাছে যায়? পুলিশের কাছে, আইজিপির কাছে যায়। তাকে একটা ডেট দেওয়া আছে, 22 তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে বলেছেন। আর এখানে অনুলিপি হিসেবে, অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি, এগুলো কপি হিসাবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্ক্রলে কেউ কেউ এটা দিতে পেরেছেন, কেউ কেউ দিতে পারে না, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কারো কারো আছে। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় নাই। এটা আপনার বিষয়টা কিন্তু আইনি বিষয়, এটা অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো, সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন, এটা কিন্তু আইনি বিষয়। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা আসার কথা, তার একটা প্রেসক্রাইব রুট আছে, সেটা পুলিশের মাধ্যমে আসবে, ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে, ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন, ওটা সাইন করবেন, ডকুমেন্ট এটা ফেরত যাবে, কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে, তাই তো? এটা কি বিদ্যুৎ বিলের মতো না, কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনও আমাদের হস্তগত হয়নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আবার বলে নিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই প্রেক্ষিতেই আমরা 8 তারিখেই মানে বুধবার 8 তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে
এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআরে, এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদি আপনারা সবাই চার্জশিটে দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরোয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন, যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে, তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয়, তাকে জার্নি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জার্নি টাইম, যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম। আছে না? এটা কিন্তু আমাদের প্রচলিত। ঠিক সেরকমও তাদেরকে 8 তারিখে বলা হয়েছে, অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময়, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য, এমএনকিউ অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য। কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায়, কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল, কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল, কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল। এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলি এমএনকিউ, এইটার আন্ডারে চলে আসার জন্য 9 তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে। এটি কি আমি বুঝতে পেরেছি? তো এখন আসি আমরা কেন এই সেনা কাস্টডিতে তাদেরকে আসতে বললাম, এটাও একটা ব্যাখ্যা দিয়ে দিই। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগও করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং, লিগেল সাইড টু লিগেল মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বপ্রণোদিত হয়ে আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। এবং আপনাদের একটা বিষয় একটু বলে রেখে আপনি কথা শোনার চেষ্টা করেন, এটা বাংলাদেশ সেনাবাহিনীর এটা এইজ ওল্ড প্র্যাকটিস। সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসছে। ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপরে তার বিচার কার্য শেষ হয়। সেটা আপনারা শুনেছেন, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না? এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ বরখাস্ত হয়, কেউ জেলে যায়, কেউ ছাড়া পায়, কেউ ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আজকের না, গত 54 বছরে সেনাবাহিনীর এইরকম অনেক ঘটেছে। সবগুলোর ভিতরে আমি এত কিছু বলার এখন অবকাশ কম, জিজ্ঞেস করলে বলতে পারবো, এরকমভাবে হয়েছে এবং খুব সেন্সিটিভ ইস্যুগুলো তো হয়েছে। এটা আপনারা একটু মনে রাখেন, আপনারা হয়তো অনেকে হয়তো ধরতে পারছেন আমি কোনটা মিন করছি। এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে, সেটা হলো যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন, শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। বিধায় 10 তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য। উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন মেজর জেনারেল কবির, ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। এটার প্রেক্ষিতে আমরা কি করলাম বা আমাদের কি করণীয় ছিল, কি করতে পারছি, এটা
সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশের প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি। আমাদেরও এরকম আছে, সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই, আমরা বলি AWOL, মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ। দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট, মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো। মানে আমার আর্মি পরিভাষা হচ্ছে AWOL, আপনার পরিভাষা হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট। ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি। এবং তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে, আমাদের কিছু প্রসেস আছে, কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে, ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে। এটা ঘটনা হলো 10 তারিখ। আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? বাকি 10 জনের মধ্যে খালি 10 জন না, 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে, এলপিআর যে আছে সেও জয়েন করেছে। তো 15 জনকে 15 হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, একজন হচ্ছে এলপিআর, এর ভিতরে একজন মিসিং, বাকি সবাই জয়েন করেছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আল্লাহর মতে সংযুক্ত হয়েছে। এখন আমি যে স্টেটটা দিলাম, এই স্টেটটা আপনাদের দেখার কথা ছিল। আরও কিছু আমরা কাজ করেছি, যেটা বললাম আপনার ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে, ওইখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে, পুলিশের, অমুকের, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা লম্বা লিস্ট আছে, ওই অনুযায়ী এটা কাজ চলতেছে। সাথে সাথে আর একটা কাজও করেছি আমরা, সেটা হচ্ছে যে ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন, ইলিগালি দেশের বাইরে যেতে না পারেন। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা ওনার গ্রামের বাড়িতে আমার লোক পাঠাতে, উনি যে গ্রামে গেছে কিনা তাও তো জানি না। ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে, তো লোক পাঠাতে হবে, তো লোক গেছে, খোঁজ নিচ্ছে, আত্মীয় স্বজনের বাসাতেও যেতে পারে, খোঁজ নিচ্ছে। আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে, এটাও আমরা মাথায় নিচ্ছি, দেশের বাইরে যাবে না বলছি না, ওদিকেও যেরকম খোঁজ নিয়েছি এদিকেও খোঁজ নিচ্ছি। উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টেও কিছু হইতেও পারে। আমরা কি বলি, একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন, আগে বলে যে থানায় খোঁজ নাও, হসপিটালে খোঁজ নাও, আমরা এগুলোও করছি। অ্যাট দ্য সেম টাইম দেশের বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই, বিজিবি এবং ডিজিডিজিএফআইকে আমি নিজেই ফোন করেছি, নিজেই আমি বলেছি যে, এবং মোবাইল নাম্বারও দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আছে, এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না, ওনার সেফটিও তো একটা ব্যাপার আছে। উনি তো এই দেশের একজন মানুষ, তো উনি তো একজন ইজ এ হিউম্যান, সে একটা রোড অ্যাক্সিডেন্ট তো হইতে পারে। আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না, আপনি একটা ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে, তাকে এই করতে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এইটা হলো আপনাদেরকে যে প্রাথমিকভাবে আমি যেটুকু বলার ছিল আমি এইটুকু বলে নিলাম। আপনাদের এখন যদি কিছু জিজ্ঞাসা থাকে, যদি একসাথে বলতে চান 3-4 জন মিলে তাও বলতে পারেন, একটা একটা করে কোশ্চেন করেন তাও বলতে পারি, অথবা কোনো এক প্রশ্নের উত্তরও যদি কিছুটা উত্তর হয়ে যায় আরেকজন তখন বলতে পারেন যে যাতে বেশি কোশ্চেন নেওয়া যায়, ওটাও করা যেতে পারে। এটা আসলে দুইটা জায়গাতে আছে, সংযুক্ত না হলে আমি হিসাব মিলে রাখতে পারবো না। আর্মির এই মুহূর্তে রেশন স্ট্যান্ড কত, আমাকে কতজন রেশন পাবে, কতজন বেতন পাবে, এটার জন্য আমার সংযুক্ত কোথা রাখতে হবে, না হলে তো ওনার আইবাসে বেতন আসবে না, রেশন আসবে না, তার যে অন্য অন্য জিনিস যেগুলো আছে। আর আমারও তো হিসাব রাখতে হবে যে এত হাজার কি বলে 1 লক্ষ অমুক হাজার তমুক হাজার 343 জন সেনাবাহিনীর আমি যদি কোথাও এরকম না রাখি, অ্যাটাচ বা ডিটাচ না রাখলে আমি হিসাবও পাবো না। বাট আপনি যেটা বলেছেন আসলে তারা হেফাজত আছে, দে উইল নট কাম টু দ্য এনি অফিস অ্যান্ড আদালত, তাদের একটা হেফাজতের মধ্যে আছে, দে আর হাইলি সিকিউর উইথ গার্ড অ্যান্ড এভরিথিং। না, ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলি থেকে ডিটাচ করা হয়েছে। আমি প্রথমত বলে নেই, আপনার ওই যে আইসিটি ভার্সেস সেনা আইন, এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে। আইসিটি ভার্সেস সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না, আপনিও করতে চান না, কেউ করতে চায় না। আর এটাকে বারবার বললে মুখোমুখি 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 অনেকবার বললে দেখা গেলো যে আসলে কি মুখোমুখি হয়ে গেল কিনা। লেট আস অ্যাভয়েড দিস ওয়ান, আমরা চলেন সকলে মিলে এটা অ্যাভয়েড করি। আইসিটিকেও আমরা মনে করি এখানে যারা গুম হয়েছে, আমি একটু বলেই নিই,
যারা গুম হয়েছে, যারা গুমের শিকার হয়েছেন, এই পরিবারের প্রতি আমাদের সকলের, সত্যি কথা বলে নিচ্ছে, এই যে একটু আগে ধরেন সকলেরই করুণিক, মানে অসম্ভব রকম আমাদের মানে বেদনা, অসম্ভব রকমের তাদের প্রতি আমাদের, আমি বলবো যে সমবেদনা তো অবশ্যই, সমবেদনা তো হবে না, সমান বেদনা হবে না। তারপর আমি কি বলবো, তাদের প্রতি আমাদের সহানুভূতি, দোয়া, সকল কিছু আছে। এটুকু আমি আগে প্রথমে বলেই নিলাম। আর বারবার বারবার বলা যে সেনা আইন আইসিটিকে সাংঘর্ষিক, সেনা আইন আইসিটি, আপনি আমাকে দরবার প্রশ্ন বলে হঠাৎ করে একবার বলে ফেলবো হ্যাঁ, তাহলে তো এই তো হয়ে গেল ঘটনা। এটা বলাটারও দরকার নেই, বুঝতে পেরেছেন? এক। দুই আসেন, আপনি যে প্রশ্নটা ছিল যে আমাদের এখানে 6 অক্টোবর থার্ড অ্যামেন্ডমেন্ট অফ আইসিটি, থার্ড এখন পর্যন্ত এটা থার্ড, অ্যান্ড এটা থার্ডের যেটা আপনার রয়ে গেছে 20C উইদিন ব্র্যাকেট 1 ডেল্টা, ওইখানে এই কথাটা বলা আছে যে চার্জশিটে নাম উঠলেই অটোমেটিক্যালি তার এটা চলে যাবে। বাট আমি আপনাকে এখান থেকে পড়েই শোনাচ্ছি একটুখানি, তাহলে ভালো হবে, সবাই হয়তো মনে নাই। মানে এটা ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, হোয়ার এ ফর্মাল চার্জ ইজ সাবমিটেড এগেনস্ট এনি পারসন আন্ডার সাবসেকশন 1 সেকশন 9 অফ অ্যাক্ট, সাচ পারসন শ্যাল বি ডিসকোয়ালিফাইড। এখানে আলফা বাবু মানে এ বি সি, সিটে যেটা আছে ফ্রম বিং অ্যাপয়েন্টেড টু এনি সার্ভিস অফ দ্য রিপাবলিক, ইটস ওকে। দেন পরের যেটা আসছে ফ্রম হোল্ডিং এনি পাবলিক অফিস। ইন্টারেস্টিং জিনিস আপনাকে একটা বলে মানে মনে করাই দিই, ঠিক তারপরে যেটা আসছে উইদিন ব্র্যাকেট 2, নাথিং ইন সেকশন 1, মানে আগের যে এ বি সি ডির কথা বলা হলো, নাথিং ইন সেকশন 1 শ্যাল অ্যাপ্লাই টু এনি পারসন হু ইজ ডিসচার্জ অর অ্যাকিউটেড বাই দ্য ট্রাইব্যুনাল। মানে দাঁড়াচ্ছে কি, এটা বোঝা যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক যে আপনি যেটা বললেন যে মানে সাংবিধানিক রাইট, হিউম্যান রাইটস, সে যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে হি উইল এগেইন কোয়ালিফাই টু হোল্ড এনি পাবলিক অফিস। আইনি বলে দিচ্ছে, মানে 6 অক্টোবরে যেটা বেরোচ্ছে আইসিটির অ্যামেন্ডমেন্ট, ওটার ভিতরে এটা দেওয়া আছে। নাও এখানে একটা কথা আছে, আমি একটুখানি ব্যাখ্যাটা একটু বলাটা দরকার। প্রথমে কি, সে হচ্ছে অভিযুক্ত, কেউ কেউ এটাকে পরিভাষায় আসামি বলে ফেলি। প্রথমে হচ্ছে অভিযুক্ত, অবলিকই বললাম, ঠিক আছে, অবলিক আসামি। সে কি কনভিক্টেড? তারপরে হবে কনভিক্টেড। কনভিক্টেড হওয়ার পরেও, বিচারিক কোর্টে কনভিক্টেড হওয়ার পরেও তার হাতে কিছু এখন পর্যন্ত স্কোপ আছে, অ্যাপিলেটে যেতে পারে। ওখানে যাওয়ার পরে তার একটা ফাইনাল কনভিকশন হবে। কনভিকশনের পরে সে দেখা গেল যে কনভিক্টেড, তখন আমরা তাকে বলতে পারবো কনভিক্টেড, তাই তো? সেম ওয়েতে একজন এই বিচারিক প্রক্রিয়ার ভিতরে অ্যাকিউটেড, খালাস, তাহলে সে কি তার আবার কোয়ালিফিকেশন টু হোল্ড পাবলিক অফিস এটাতে চলে আসতে পারে, তাই না? কিন্তু ইন দ্য মিন টাইম তার যেটা ঘটে গেল, এটার কি হবে? তার সামাজিক, তার অর্থনৈতিক, তার অনেক কিছু, এটা কারণে দেখা গেল যে মানসিক চাপ সহ্য না করতে পারে একজন, এই রোগে পড়ে গেল, একজন হার্ট অ্যাটাক করে ফেললো, এগুলোর কি হবে? এই জন্য এটাকে বলা হচ্ছে যে হিউম্যান রাইটস। নাও আমাদের ক্ষেত্রে কি, একটু আগে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমরা একটা অতিরিক্ত প্রমোশন দিতে পারি না। পুরো বছরকে ক্যালকুলেট করে বলা হয় 129 জন এবার প্রমোশন পাবে মেজর টু লেফটেন্যান্ট কর্নেল। আমি 130ও করতে পারবো না। প্রত্যেকটা জিনিস আমার মানে ওই যে সিভিল ব্যুরোক্রেটদের সাথে আমাদের এখানে বিশাল একটা পার্থক্য, বিশাল পার্থক্য। একটা অতিরিক্ত আমরা দিতে পারবো না। ঠিক সেরকম আমি একটা অতিরিক্ত কেটেও নিতে পারবো না। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের একজন মেজর চাকরির বয়স হলো 50, লেফটেন্যান্ট কর্নেল 52, তারপর 54, 56 এরকম করে থাকে। আমাদের কিন্তু মানে সিভিলদের সাথে মিল নাই এখানে। এটা কারণ আছে, এটাও আবার যথেষ্ট পরিমাণে কারণ আছে। এখন ধরেন যে একজন আমাদের মেজরের নাম আছে এখানে, তার বয়স 49 বছর 7 মাস। এখন তর্কের খাতিরে তার ট্রায়াল শুরু হলো, ট্রায়াল শেষ হইতে হইতে তার 50 পার হয়ে গেছে। তারপরে তাকে বলা হলো অ্যাকিউটেড। তাহলে হলোটা কি? ক্যান ই কাম ব্যাক? ও তো রিটায়ার চলে গেছে, আমার কিন্তু তার বয়স শেষ, আমি তাকে নিতে পারছি না, আবার আমি তাকে আবার ফেরত দিতে পারছি না। ডিফিকাল্টিস তো বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এটার ব্যাপারে ডেল্টা যেটা আছে, এই ডেল্টার ব্যাপারে সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে।
আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি, নোট পাইনি। এবং এটার এটা কীভাবে এক্সিকিউট করা হবে এটার একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে, এবং এটা আমরা চাবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যে তোমরা যে ডেল্টা বললা, ডেল্টাতে যে বলে দিলা ইজ ডিসকোয়ালিফাইড টু হোল্ড ফ্রম হোল্ডিং এনি পাবলিক অফিস, এটাকে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, নেভি অফ সেম, তার জন্য এটা কীভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি। ঠিক আছে? সো আপনাদের এই রিলেটেড শেষ। আপনার একটা প্রশ্ন ছিল ওইখানে, আছেন ভাই, বলেন। না, এটাই বলে নেই, এটা আর সম্ভবত কারো মনে এরকম থাকতেও পারে। আমাদের গুম সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে, কমিশন কিন্তু কমিটি না, ইস কমিশন, ইস ওয়ান অফ দ্য হায়েস্ট, এবং আন্ডারে জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস, এবং ওইখানে আরও 4 জন মেম্বার আছেন। ওনারা যখন এই কমিশন করছেন, আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি। কমিশন থেকে কখনোই বলতে পারবে না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে, কোনো ডকুমেন্ট চেয়েছে, কোনো কাউকে হাজির করতে বলেছিল, হাজির করি, এরকম কখনোই বলতে পারবে না। উই হ্যাড নাম্বার অফ মিটিংস অলসো উইথ দ্য কমিশন। আমি নিজেও কয়েকটা মিটিংয়ে তাদের সাথেও ছিলাম, কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিংয়ে ছিলাম। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরা কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনও করে যাচ্ছে, এখনও যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, তাই তো? গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে, সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে বুধবার, মানে চার্জশিট হওয়ার পরের দিনও। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। তার একটা জরুরি বিষয় একটু বলে নেই, এটা হয়তো আমি প্রথমে বলাটা আমার উচিত ছিল। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মেবি। জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই স্ট্যান্ড ফাস্ট এবং দৃঢ়। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় একটু আমি বলি। আপনি তনুর বিষয়ে যেটা বললেন, উইথ অল দ্য সিম্প্যাথি টু তনুর কেসটা কিন্তু সেনা আইনে পরিচালিত হচ্ছে না। তনুর কেসটা আছে একটা সিভিল কোর্টে। পুলিশ ইজ ওয়ার্কিং উইথ দ্যাট ওয়ান। ওরা তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা দিয়েছে, অথবা দিচ্ছে, অথবা অধিকতর তদন্ত করছে। এই ক্ষেত্রে যদি পুলিশ যদি কোনো সেনাবাহিনীর সাহায্য, সহযোগিতা, ডকুমেন্ট চাওয়া ইত্যাদি যদি চায়, সেনাবাহিনী অবশ্যই দিবেন। আর তনু হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ছিল, আমি বলছি উইথ অল সিম্প্যাথি, শি কুড বি মাই ডটার ইভেন। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে তনু হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, এবং ইন্ডিভিজুয়াল একটা বিচার, তার একটা আলাদা একটা ক্যাটাগরি অফ অপরাধ। আর আমরা যেটা নিয়ে কথা বলছি আইসিটিতে, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। দুই রকমের কিন্তু। তার মানে ওইটার একটা অ্যানালজি আমি সরাসরি এটার সাথে ইমপ্রিন্ট করাটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে না। আর তনুর কেসটা বলেছি, ইট ইজ নট ইন দ্য আর্মি কোর্ট, আর্মির কোনো কোর্টে কিন্তু তনুর কেসটা নাই, এটা হচ্ছে পুলিশ কোর্ট, ইট ইজ ইন দ্য পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ ইজ ডুইং দিস ওয়ান। বাট আমি এখনও আবার দৃঢ়ভাবে বলছি, যখন যেটা তনু হত্যার জন্য কোনো ধরনের সাহায্য, সহযোগিতা, ডকুমেন্ট শেয়ার ইত্যাদি যা চাবে সেটা দেওয়া হবে। এখানে আরও কিছু আছে, এটা আমি ইচ্ছা করলাম এটা অন্যদিকে আলোচনা নিয়ে চলে যাবে, এই জন্য বাকি ডিটেলস সব তনুতে আমি যাচ্ছি না। আর আপনি সেকেন্ড পার্ট যেটা ছিল, ওইটা তো আমি কিছুটা উত্তর দিয়ে দিয়েছি। আর সেকেন্ড পার্ট আরেকবার যদি একটু রিপিট করেন। হ্যাঁ, ওকে, এটা আমি বলি। আমরা এখন পর্যন্ত আইসিটির 2টা পার্টের সাথে সবসময় পাশাপাশি দিকে কাজ করি। একটা হচ্ছে কমিশন, আর একটা হচ্ছে প্রসিকিউশনের। ওনারা আমাদেরকে যাদেরকে ডাকতেন তাদেরকে আমরা পাঠাতাম, ওনারা আমাদের সাথে মিটিং করতে চাইলে মিটিং করেছি, তাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতেন, সেই প্রশ্ন উত্তর আমাদের যতটুকু সম্ভব আমরা দিয়েছি। কিন্তু এটা ঠিক কে কার অভিযোগে কে কতটুকু দায়ী, কে কতটুকু অপরাধ করেছে, এই বিষয়গুলো ওনারা জানেন, আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের কাছে এখন পর্যন্ত চার্জশিটের কপিটা পর্যন্ত আমরা মানে কি, এটা তো ইন্ডিভিজুয়াল পাবেন,
মানে আপনাদেরকে, আর এটা নিশ্চয়ই আমি আমার একটা গোল টেবিলে বক্তব্যতে বলেছিলাম, এটা আপনারা অনেকে হয়তো জানেন। ইভেন এটা যেটা গুম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট, যেটা ইন্টারিম রিপোর্ট, ওখানেও তারা বলেছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি ওয়াজ নট অ্যাট অল ইনভলভ উইথ ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এটা কতিপয় আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআইতে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি থেকে কিন্তু না। আপনারা এটাও একটু ক্লিয়ার করে নিয়েন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে 15, 16, 17 জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। এবং র্যাব কীভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টারের কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সম্পৃক্ত নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস, সেখানে আর্মির আন্ডারে অবশ্যই নয়। এখন পর্যন্ত এখনও যে ডিজিএফআই যে আছে, হি ইজ নট আন্ডার আর্মি হেডকোয়ার্টার্স, হি ইজ আন্ডার প্রাইম মিনিস্টার অফিস অ্যান্ড কারেন্টলি আন্ডার চিফ অ্যাডভাইজার্স অফিস। দে আর ফাংশনিং আন্ডার দ্য জুরিসডিকশন, তাদের যে আইন, তাদের যে প্রেক্ষাপট, তাদের ওইটার তার রিপোর্টিং সিস্টেম ওইরকম। সেই ক্ষেত্রে তারা ওইখানে করেছেন, যেহেতু ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমারই, আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট যারা চাকরিচ্যুত। আচ্ছা, প্রথমটা আমি বলি, আমি প্রথমটার উত্তর কিন্তু মানে আপনাদেরকে কিছুটা দিয়েছি, যে যেটা বললাম যে ডেল্টাতে নিয়ে। ডেল্টার একটা আইনগত ব্যাখ্যার প্রয়োজন আছে, ওই আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা 22 তারিখ যেটা সবার মাথা পিছু ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। 22 তারিখ তো দিয়ে আসছে, তাই না? ধরুন আমার এই মুহূর্তে আপনি আমার হাতে ওয়ারেন্টটা দিয়ে দিলেন, আমি সাইন করে বললাম যে আই হ্যাভ রিসিভ, বাট আই স্টিল হ্যাভ দ্য 22nd। হ্যাঁ, সামাজিক এবং টিভির স্কল এবং টিভির ইয়েতে না, এখন পর্যন্ত আমরা হস্তগত। বিশ্বাসের থেকে হলো যে আমরা যেটুকু করেছি, যেটুকু এই মুহূর্তে করা যায় সেটুকু আমরা করেছি। অ্যাটলিস্ট আমরা তো বললামই তো, আমরা শ্রদ্ধাশীল। যে কোনো আইন, বাংলাদেশের সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইসিটিও তো সংবিধান সমৃদ্ধ বলেছে, তো আমরা এটার প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য আমরা এইটুকুতে আমরা করতে পেরেছি। বাকিটা বললাম, আমাদের কিছু আইনগত ব্যাখ্যা এবং অন্যান্য জিনিস প্রয়োজন আছে, ওইটা করে নেব। আমি এটা দিয়ে নিই, সেকেন্ড কোশ্চেনটা আপনি রাখেন, নাহলে আমি ভুলে যাব, আমি নোট করতে পারিনি। হ্যাঁ, প্রথমত হলো যে কিছু কিছু আইনের ভৌগোলিক বাউন্ডারি থাকে, কিন্তু মূলত যেটা সেটা হচ্ছে যে আপনি, ইট ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স, ইট ইজ দ্য অকারেন্স টু হোম দ্যাট উইল ডিটারমাইন হাউ দ্য জাস্টিস বা ট্রায়াল অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার থিংস উইল হ্যাপেন। আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন, এটা বলে আল্লাহ মসজিদ এরিয়া, 1, 2, 3, 4, 8টা রাস্তা আছে। 8টা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে। এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তো বসবাস করতেন 6 মাইল রোডে। যদি উনি কি এই 6 মাইল রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো? ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে, আমরা বলেছি ডিজিএফআই ফাংশনস আন্ডার প্রাইম মিনিস্টার অফিস। উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য? আমি আপনাকে এখনই বলি, আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআইতে যেতে চাই, আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে, এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দিবে, তাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারবো। তাহলে ওই ডিজিএফআইতে গত 2009, 2007, 14, 15, 20 ওই সময় কী ঘটেছিল আর্মি কীভাবে জানবে? অ্যান্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি। যদি আমি ওই অপরাধ যেটা হয়েছে ওইটা যদি না জানতে পারি, তাহলে আমি কিভাবে ওটার বিচার আমি করতে পারি? এই জন্য আমি বলছি যে যখন কমিশন কাজ করছে, উই গেভ দেম ফুল সাপোর্ট। ইউ ক্যান টক টু দ্য কমিশন। আমরা যখন যেভাবে তারা চেয়েছে, আমাদের যতটুকু সম্ভব, বরিশালে অফিসার আছে তাকে চেয়েছে আগামীকাল সকাল 9টার ভিতরে, ওভারনাইট সে চলে আসছে, এসে কমিশনে গেছে হাজিরা দিতে। অ্যাটাচ না, আমাদের আন্ডারে না, এটা হলো। আচ্ছা, আমি আপনাকে ছোট্ট একটা জিনিস বলি, অনেক বুঝতে সুবিধা হবে। এই ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের অনেক কথা শোনেন না?
ইন্টেলিজেন্স কাজ করে নর্মাল যে আউটফিট তার একটা উপরে। আমি একটু উদাহরণ দিলে হবে। আমাদের প্রত্যেকটা ডিভিশন মানে একটা বড় বড় ক্যান্টনমেন্ট, যেমন যশোর ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এগুলো বড় বড় ক্যান্টনমেন্ট, এক একটা করে ডিভিশন থাকে, ডিভিশনে একটা করে জিওসি থাকেন। ওনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে, ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট। ওখানে ওইখানকার যত ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার, ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক, ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিওসি পান। ঠিক ওই ডিভিশনে, ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওই যশোর ক্যান্টনমেন্টে আরেকটা আউটফিটে কাজ করে, যেটার নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট। এটা হলো সরাসরি সেনাপ্রধানের আন্ডারে। ওই জিওসি কী করেন, বা তারও তো একটা চেক দরকার। সেনাপ্রধান বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন, ওইটা ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা ওটারও তো একটা ফিডব্যাক দরকার। ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি, মানে স্তরটা বুঝতে পেরেছেন। এখন এই তিন বাহিনী কাজ করে, তিন বাহিনী ঠিকমতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করবে? ডিফেন্স মিনিস্টার। আমাদের জন্য প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল। তাহলে উনি কেমনে করে জানবেন? ফর হিজ অর হার ইজ দ্য ডিজিফাই। তার মানে আপনি বুঝতেছেন, যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট, সে তো আমার আন্ডারে না। পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবে সাজানো থাকে। এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক, এদেরও কেউ না কেউ কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে। সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয়, রিপোর্ট হয় ইত্যাদি, না? সে পারফর্ম করছে, সেইটা করছে, ওইটা করছে। হু ডাজ? নাম বলে দেব? নিশ্চয়ই কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করছে, বাট সে অবশ্যই সচিবের অন্তর্গত নয়, সে সচিবের আন্ডারে না। তাহলে তো সম্ভব না এটা। নির্বাচনেরটা আমি বলে নিচ্ছি, যাক, থ্যাংক ইউ। ওকে 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 আমি বলি 5 আগস্টের পরে আমরা এখন নির্বাচনেরটা টেন্টেটিভ আমরা টাইম পেয়েছি ফেব্রুয়ারির ফার্স্ট হাফ। সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয়। যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে, অনেক বড়। কীভাবে বলি? ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল, ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল, ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল, ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল। বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ, ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয়, it endanger the sovereignty of any country, not only Bangladesh, any country, any mightiest country of the world, same. Internal security একটা লিমিট পার হয়ে চলে গেলে it endangers sovereignty সর্বভৌমত্ব। তো এই ডিউটিতে আমরা গত প্রায় 13-14 মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি। এত লম্বা সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনোদিনও ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে। এবং আপনাদেরকে আশ্বস্ত করি, আমাদের যেটা বললাম ডাবল ফোল্ড ইন্টারনাল সিকিউরিটি, আমাদের অবশ্যই সিকিউরিটি সিনারিও উন্নতি করতেই হবে। এটা আমরা কন্টিনিউয়াসলি জারি আছে। এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 times 4 times। এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই, আমাদের ডেভেলপমেন্ট বেড়ে যাবে। এটা মানে আমাদের ফোরকাস্ট, যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। উদাহরণ দিই, আমাদের প্রত্যেক বছরে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয়, ট্রেনিং কোর্সগুলো, অর জানুয়ারি লাস্ট উইকে আমরা কেটে রিশিডিউল করে নিচ্ছি আগামী বছরকে অ্যাডজাস্ট করে নিয়ে। এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি, এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে। এটা অস্বীকার করবো কেন? অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না, আমাদের অবশ্যই মোরাল এফেক্ট করছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি, সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে, আমাদের সবসময় বলেন, সেটা হচ্ছে উইল রিমেন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস, ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং, বাট ইনসাফের কোনো কমতি হবে না।
নির্বাচন কন্ডাক্টে আমরা অনেক বড় ভূমিকা রাখবো ইনশাল্লাহ। ওই পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স দিব, এটা আসলে ঠিক হবে না। বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টি টার্টির জন্য না। কে কি বললো টললো এটা না। আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে, আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে, দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে হলে এটা করতে। দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দিয়ে হলে চেষ্টা করব। এখন ওই কেউ খুঁচালো আমি লাভ দিয়ে উঠলাম, আমার এরকম কোনো দরকার দেখি না। আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে। এবং এটা আমাদের যেরকম দায়িত্ব, এটা কিন্তু সকলের দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, আমার বাসায় যে বসে আছে তারও দায়িত্ব আছে, সকলের দায়িত্ব এটা। আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না, একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য। যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন, বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। না না না, দেওয়া অসুবিধা নাই, আবার বলেন। কোন প্রক্রিয়া গ্রেপ্তার করা হবে? পুলিশকে বলা হচ্ছে পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার করে ফেলেন তাহলে করতে পারেন। বাট আমরা যদি মনে করেন যে কেউ নর্মাল এলপিআরে গেছে, মানে নর্মাল চাকরি রিটায়ারমেন্টে চলে গেছে, লেফটেন্যান্ট কর্নেল এক্স, সে তার এলপিআরও মেয়াদ শেষ, তাকে আমরা অপশন দিব, হি ক্যান কাম অপশন, তার জন্য অপশন থাকবে। যেহেতু আমি তো আমার সেনা আইন তার উপরে থাকে না, তার কাছে অপশন থাকবে, সে আমাদের হেফাজতেও আসতে পারে। অথবা আপনারা এটা কিন্তু ক্লিয়ার হয়ে নেন, যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় এটা শুধু পুলিশে করবে তাও না, ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম, মহামান্য আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে, প্লিজ অ্যারেস্ট মি, হি ক্যান ডু ইট। ইট ইজ নট অনলি দ্য পুলিশ, ইন্ডিভিজুয়াল ক্যান ডু দ্যাট। তো তার হাতে অপশন আছে, সে পুলিশের কাছে যেতে পারে, কোর্টে যেতে পারে। আমরা বলেছি তুমি যদি আমাদের হেফাজতে থাকতে চাও, উই ক্যান অলসো গিভ ইউ সিকিউরিটি অফ ইউর স্টে। না আরো আছে আছে, আমি এক্সস্টেড হইনি কিন্তু এখনো। না এই সামি দাঁড়াও, ঠিক আছে, আরো কোশ্চেন নাই। আমি তো মনে হচ্ছে আরো, আমি তো ভালো অনেক পেপার টেপার খুলিনি এখনো। আপনার কি মনে হয়? না না ঠিক আছে ঠিক আছে, থাক সামি সামি, লেট ইট বি লেট ইট বি লেট ইট বি লেট ইট বি। বলেন বলেন বলে ফেলেন বলে ফেলেন বলে ফেলেন, অসুবিধা নাই। দায় কি নেওয়া উচিত? না আপনার কি মনে হয়? আমি আপনাকে খোলামেলা বললেন না, অবশ্য মিডিয়ার সামনে খোলামেলা বলাটা আসলে খোলামেলা না। এটা আপনাকে বলি, আমার সেনাবাহিনীর নামটা কি? বাংলাদেশ, তাই না? দেশের সেনাবাহিনী, দেশের জন্য যা করা তা করবো। বাট আমি এটা দায় কি নিলে কি আমার ভালো হয়? সেনাবাহিনী তো আপনারও, আপনার সেনাবাহিনী না। আমি কেন মনে করছি এটা আমার শুধু? আমি কি আপনার অংশ নই? এটা বাংলাদেশ সেনাবাহিনী, মানে বাংলাদেশের এই 20 কোটি 18 কোটি যাই বলি না কেন, সকলের সেনাবাহিনী, সকলের সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে, অবশ্যই অবশ্যই বলেছি, ইনসাফ ইজ নাম্বার ওয়ান, ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, দ্যাটস ইট। বাট সেনাবাহিনী তো কিছু করেন, আমি বললামই তো, সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না।